আমাদের যে দুটো চ্যালেঞ্জ ছিল, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন, আরেকটা চ্যালেঞ্জ ছিল যে রিফর্ম এজেন্ডাকে এগিয়ে নেওয়া, যাতে ভবিষ্যতে যে সরকারই আসুক তারা যেন এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে এবং আরো সুদৃঢ়ভাবে আর্থিক খাতকে প্রতিষ্ঠা করতে পারে। আর্থিক খাতের প্রতিষ্ঠা তো 1 বছর 2 বছরে সম্ভব না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু প্রসেসের ধারাবাহিকতাটা শুরুটা আমরা করে দিয়ে যেতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা। রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, কোভিডের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। and we are fully sympathetic to those organizations as well. আমরা বাছাই কমিটি করে দিয়েছি, সেখানে 1200 উপর অ্যাপ্লিকেশন করেছে আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে। আমরা তার থেকে প্রায় 250-র মতো অলরেডি সলভ করা হয়েছে, বাকিগুলো করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রাইপারট্রাইট মিটিং এর মাধ্যমে, অর্থাৎ ব্যাংকার বা ব্যাংকার্স, সেখানে অনেক ক্ষেত্রে 15টা 20টা ব্যাংকও একটা লেন্ডার হিসেবে এক জায়গায় লেন্ড করেছে। 20টা ব্যাংকে একসাথে আসবে, বড়োয়ার আসবে এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা থাকবে, সেখানে প্রাইভেট সেক্টরের রিপ্রেজেন্টেটিভ, সবাই মিলে এটাকে একটা সলিউশন বের করা যায় কিনা, এবং এটা একটা ক্রিয়েটিভ সলিউশন, অর্থাৎ ভায়াবিলিটি কোনোভাবে রেস্টোর করার সুযোগ থাকলে সেটাকে আমরা তাদের দিচ্ছি। আমরা খুবই ওপেন টু কেস বাই কেস। I will not consider any generalized provision, generalized relaxation, ওটা হবে না। কিন্তু কোনো ক্ষেত্রে যদি কোনো উদ্যোক্তা তার বিশেষ কারণ দেখিয়ে প্রমাণ করতে পারে যে সে ভায়াবল, সামনের দিকে সে এগিয়ে যেতে পারবে, তাহলে অবশ্যই তার ভায়াবিলিটিকে আমরা বিবেচনায় নিয়ে তাকে এগিয়ে যেতে দেব। সেই জন্য আমরা তাকে এমপিএল থেকে বের করে নিয়ে আসবো প্রয়োজনে, কিন্তু সময় দেব। এগুলো করা হচ্ছে, মানবিকভাবেও দেখা হচ্ছে জিনিসটাকে, কারণ কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের বন্ধ করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করা, কর্মসংস্থান বাড়ানো। আমরা উদ্যোক্তা সৃষ্টি করার জন্য আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, যেটাকে আমরা বলি যে স্টার্ট আপদের জন্য আমরা 1500 কোটি টাকা একটা ফান্ড করেছি, এবং এটা অলরেডি সার্কুলার চলে গেছে। এটার ম্যানেজমেন্ট টিম এখন ঠিক করা হচ্ছে। আমরা এখানে 900 কোটি টাকা হবে ইকুইটি কন্ট্রিবিউশন ফর দ্য স্টার্টআপস, কারণ ইকুইটি পাচ্ছিল না তারা, লোন তাদের জন্য অতখানি ডিজায়ারেবল না, এবং 600 কোটি হচ্ছে লোন। বাংলাদেশ ব্যাংক তো শুধু লোন দিতে পারে, বাংলাদেশ ব্যাংক ইকুইটি দিতে পারে না আইনগতভাবে এখনো। তো সেই কারণে আমরা এই লোনটা দিচ্ছি 600 কোটি বাংলাদেশ ব্যাংক থেকে, আর 900 কোটি যেটা আসছে সেটা আসছে ব্যাংকগুলো থেকে, এবং ব্যাংকগুলোই হবে এই প্রতিষ্ঠানের এই এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড যেটা হচ্ছে, সেটা ব্যাংক মালিকানা হবে ব্যাংকগুলি, এবং ব্যাংকগুলোই এটাকে চালাবে তাদের প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু এখানে বোর্ডে প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেশন থাকবে, তাদের প্রতিনিধিরা থাকবে। আমরা আরেকটা জায়গায়, আরো দুটো জায়গায় ফোকাস করছি। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ এরিয়া বাংলাদেশের জন্য। এখানে আমরা ওয়ার্ক করছি মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের থ্রুতে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা আছে এমএফএস, এখানে অলরেডি 50,000 কোটি টাকার ন্যানো লোন দেওয়া হচ্ছে ব্যাপকভাবে। আমরা কিন্তু এটা 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000 করেছি। আগামীতে এটা 1 লাখ 2 লাখ হয়ে যাবে, অসুবিধা নেই। তারা করতে পারলে করবে, তাদের তো এআই বেসড ডাটাবেস আছে, তারা ডিপ ডাটা অ্যানালাইসিস করতে পারে, সেটা দিয়ে তারা করতে পারবে। আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। তাদের যে অপারেশনগুলো আছে এখন, আমি আবারও বলবো যে এখানে প্রায় 1100 মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বর্তমানে লাইসেন্সড অ্যান্ড আন্ডার লাইসেন্স। এতগুলো টিকবে না, এটা ব্যাপকভাবে কমে আসতে বাধ্য, কারণ কম্পিটিশন এখানে আসবে। এই 24-25% ইন্টারেস্ট রেট হয়তো আগামীতে কনজিউমার দিবে না। এখানে তাদেরকে টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন করতে হবে ব্যাপকভাবে, তা না হলে এখানে টিকে থাকা মুশকিল হবে। এজেন্ট ব্যাংকিং অপারেশন ইজ গিভিং এ টাফ টাইম অলসো। এজেন্ট ব্যাংকিং অলরেডি 24,000 এজেন্ট ব্যাংকিং ইউনিট খোলা হয়ে গেছে, যেটা মাইক্রো ক্রেডিট যে ব্রাঞ্চ আছে 25,000 তার সমান। এই বছরই এজেন্ট ব্যাংকিং মাইক্রো ক্রেডিটকে ছাড়িয়ে যাবে। তো এটা একটা ভালো দিক আমি মনে করি। আমাদের আরেকটা যেটা হচ্ছে স্কুল ব্যাংকিংকে আমরা খুব ভালোভাবে এমফেসিস করছি। আমরা বলেছি যে প্রত্যেকটা ব্যাংকে
প্রতিটা স্কুলকে কোনো না কোনো ব্যাংকে অ্যাডাপ্ট করতে হবে। সেখানে প্রতিটা ছাত্রকে বা ছাত্রীকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দিতে হবে এবং তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার করতে হবে, প্রত্যেককে 200 টাকার অ্যাকাউন্ট খুলে দিতে হবে। অ্যান্ড ইটস ওয়ার্কিং। অলরেডি আমরা রিপোর্ট নেওয়া শুরু করবো। 3 মাস আগে সার্কুলার দেওয়া হয়েছে। আমরা এখন অ্যানালাইসিস করবো যে কোন ব্যাংক কোথায় কতগুলো অ্যাডাপ্ট করেছে এবং তাদের রেজাল্টটা কি। বর্তমানে 4.5 মিলিয়ন আমাদের আছে, স্কুল অ্যাকাউন্ট আছে। আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে 9 মিলিয়নে নিয়ে যাওয়া, যাতে প্রতিটা ছাত্রছাত্রী যেন স্কুল ব্যাংকিং এর আন্ডারে ব্যাংকিং লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হয়ে যায়। ব্যাংকের জন্য আমরা বলছি, this is your opportunity to acquire client from the school level. They will stay with you rest of their life. So look at them as a future depositor, future businessman, and invest in them, your brand, and that will be your success. So আর যেটা আমরা করতেছি, ডিজিটাল ব্যাংকিংটাকে আমরা আবার নতুন করে দেখছি এবং খুব শীঘ্রই এই মাসেই আমরা এটা সার্কুলার ইস্যু করতে যাচ্ছি, ইনভাইটিং নিউ প্রপোজালস ফর ডিজিটাল ব্যাংক। আগের বার এটা সেভাবে সার্থক হয়নি, আমরা জানি। আর যেটা হচ্ছে ক্রেডিট কার্ড, এটাকেও আমরা চেষ্টা করছি পপুলারাইজ করতে। বাংলাদেশের ক্রেডিট কার্ডের প্রচলন একেবারেই খুবই কম, ভারতের চাইতে 10 ভাগের 1 ভাগ আমরা। এটা তো হওয়া উচিত নয়। আর আমাদের যেটা হচ্ছে ট্যাপ অ্যান্ড গোটা কেবল চালু হয়েছে, এটাকে আরো পপুলার করতে হবে, টাচ করে যাতে আমরা পে করে ফেলতে পারি আমাদের কার্ড দিয়ে, এই জিনিসটাকে আনতে হবে। এবং আরেকটা জিনিস আমরা করছি, বিকজ এটা ফাইন্যান্সিয়াল ইম্পর্টেন্ট এলিমেন্ট, মেকিং স্মার্টফোন চিপার। ইটস নট আওয়ার ডোমেন, বাট আমরা ফিল করি স্মার্টফোনকে যদি আমি 5-6-7 হাজারের মধ্যে নিয়ে আসতে পারি এবং মান্থলি ইনস্টলমেন্টে যদি আমরা স্মার্টফোন দিতে পারি, তাহলে পরে আমরা 100% স্মার্টফোনের দিকে চলে যাব। তো এটা আমাদের লক্ষ্য, যে সবার হাতে যেন একটা স্মার্টফোন থাকে। ইটস নট এ লাক্সারি আইটেম, ইটস এন এসেনশিয়াল আইটেম। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে হলে আমাকে স্মার্টফোন লাগবে, আমাকে ইন্টারনেট কানেকশন লাগবে। এই জায়গাটাতে আমাকে কাজ করতে হবে। ইন্টারনেটের দাম আরো কমাতে হবে, কোয়ালিটি আরো বাড়াতে হবে, অর্থাৎ সার্ভিস কোয়ালিটি, এবং অ্যাট দ্য সেম টাইম স্মার্টফোনের দাম 6-7 হাজারের মধ্যে নিয়ে আসতে হবে। এই ব্যাপারে আমরা কাজ করছি এনবিআর এর সাথে, যে ট্যাক্সটাকে এখান থেকে উইথড্র করে নিতে হবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট। ফাইনালি যেটাকে আমি বলবো, যে বাংলাদেশের হাউজিং সেক্টরে বিশাল একটা শর্টেজ আছে, কয়েক মিলিয়ন হাউজিং ইউনিট আমাদের দরকার। এবং কোন সরকারই, এটা বলতেই হবে, গত 55 বছরে অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে কোনো তৎপরতা দেখায় না। দিস ইজ অ্যান এরিয়া অ্যান্ড দিস ইজ এ টাইম। আরবানাইজেশন ইজ নো ম্যাটার হোয়াট, এটা হবে। গ্রামে মানুষ ফেরত যাবে না, ইটস এ কাল্পনিক চিত্র। পৃথিবীর কোথাও কোনো দেশে যায় নাই, বাংলাদেশেও যাবে না। আমাদেরকে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে শহরে। এবং সেটা কিভাবে আমরা এই আরবান অ্যাফোর্ডেবল হাউজিং প্রবলেম সলভ করব, বস্তি থেকে মানুষকে অ্যাটলিস্ট কিছুটা হলেও স্বস্তির জায়গায় দেব, এটা নিয়ে রাজনীতিবিদদের ভাবতে হবে, আমাদের ভাবতে হবে। তা আমার লক্ষ্য হচ্ছে, বর্তমানে বাংলাদেশে 4% হাউজিং লোন হয়, পৃথিবীর উন্নত দেশগুলোতে এটা 30-35% হয়। আমরা যদি এটাকে এই 4 থেকে যদি অন্তত 20-এ না নিতে পারি, তাহলে হাউজিং প্রবলেমের কোনো ইভেন আমরা একটা ক্যানট টেক এ বাইট আউট অফ ইট। তো সেই জন্য চেষ্টা করছি আমরা অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য। আমরা যেটা করছি, যে অনেক ব্যাংকের হাতে অনেক জমি আছে যেটা আরবান সেন্ট্রিক, যেগুলো এনপিএল হয়ে পড়ে আছে। আমরা দ্রুততার সাথে যদি এই জমিগুলোকে বিল্ডারদেরকে দিয়ে ব্যাংকারদের মধ্যে ফাইন্যান্সিং করে আমরা অ্যাফোর্ডেবল হাউজিং এ নিয়ে যেতে পারি, এই ব্যাপারে আমরা ব্যাংকারদের সাথে, ডেভেলপারদের সাথে, আমাদের যারা ব্যাংকার, যারা এনপিএল হোল্ডার, যাদের জমি আছে, তাদেরকে লিস্ট বানাতে দিয়েছি। অনেকগুলো লিস্ট চলে আসছে আমাদের কাছে। আমরা রাজুকের সাথে কথা বলছি যে এদেরকে একটু ছাড় দিতে হবে এফএআর এ, অর্থাৎ ফ্লোর এরিয়াতে একটু বেশি সুযোগ দিতে হবে, যাতে একটু খরচটা একটু কমে আসে। যদি অন্যদেরকে 14 তলা দেওয়া হয়, এদেরকে 16 তলা দেওয়া হোক, তারা যাতে উপরের দিকে যে খরচটাকে আমরা কমিয়ে আনতে পারি। এই জিনিসগুলো দিয়ে আমরা আলোচনা করছি। আমরা ল্যান্ড মিনিস্ট্রির সাথে আলোচনা করব, এগুলো হবে, এটা আমরা আশাবাদী। আর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আরেকটা ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি, সেটা হচ্ছে যে কিউআর কোডকে পপুলারাইজ করা। বাংলাদেশে আমরা এখন পর্যন্ত এখানে কোনো কিছু করতে পারিনি। বাংলা কিউআর কোড ইজ এ ফেইলিওর অ্যাজ অফ নাও।
বাট উই হ্যাভ টু মেক ইট এ সাকসেস। পৃথিবীর সব দেশে ইনক্লুডিং ভুটান সেখানে পর্যন্ত সিঙ্গেল ন্যাশনাল কিউআর কোড সিস্টেম ওয়াইডলি ইউজ, ইন্ডিয়াতে তো ব্যাপকভাবে চলছে, আমরা কেন পারবো? তো এটাকে নিয়ে আমরা বসবো যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা এলজিআরডিকে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে যখনই লাইসেন্স ইস্যু করা হবে ফর বিজনেস, দে হ্যাভ টু অ্যাকোয়ার a QR code and they have to display it, and the consumer will have the right to pay with the QR code. এই ব্যাপারে কোনো রকমের গড়িমসি করা যাবে না যে আমি নেব না, আমাকে ক্যাশ দিতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশে যদি আমরা ক্যাশলেস করতে চাই, কিউআর কোড will be the best way along with the other issues, MFS, ট্যাপ এন্ড গো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসের কথা যেটা আমরা বললাম ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পার্ট হিসাবে, সেগুলোকে প্রত্যেকটাকে আমাকে জোর দিতে হবে। এটা করতে পারলে বর্তমানে আমরা বাংলাদেশ ব্যাংক শুধু ব্যাংকিং খাতে প্রতি বছর 20,000 কোটি টাকা ক্যাশ ম্যানেজমেন্টে খরচ করি, 20,000 কোটি টাকা ক্যাশ ম্যানেজমেন্টে খরচ করি। টাকা ছাপানো থেকে শুরু করে টাকার ডিস্ট্রিবিউশন আর পুরনো টাকা ফেরত নেওয়া, এটাকে পুরানো পর্যন্ত। তো এই সাইকেলটাকে বন্ধ করতে হবে বা কমিয়ে আনতে হবে, সংকুচিত করতে হবে, এটা একটা দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে সরকারের রাজস্ব লস আমাদের হিসাবে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা, এটা হয় প্রধানত এই ক্যাশলেস না হওয়ার কারণে। ক্যাশ ইজ দ্য ওয়ে টু ইভেড ট্যাক্সেশন। কাজে এই জায়গাটায় অবশ্যই আমাদের কাজ করতে হবে এবং রাজস্ব বিভাগের সাথে আমরা কথা বলছি যে কিভাবে এই প্রসেসটাকে এগিয়ে নেওয়া যায়, এটাকে আমাদের কাজ করতে হবে।